এবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ক্রিকেটের বড় বড় বোদ্ধারা এই আলটিমেট টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়াকেই ফেভারিট মনে করেছিল, কারণ তাদের অতীত রেকর্ড থেকে শুরু করে পরিসংখ্যান বা পূর্বে ট্রফি জয়ের অভিজ্ঞতা সব দিক থেকেই তারা সাউথ আফ্রিকার চাইতে কয়েক যোজন এগিয়ে ছিল। অপরদিকে সাউথ আফ্রিকার পক্ষে সেভাবে বাজি ধরার কেউই ছিল না, কারণ অতীতে তারা আইসিসি টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেললেও এই নকআউট পর্বের ম্যাচগুলোতে সে যেহেতু বারবার চোখ করতো, সেই কারণেই তারা ওই আন্ডারডগ হিসেবেই শুরু করেছিল। কিন্তু লর্ডসে 4 দিনব্যাপী এই দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক বা তুমুল উত্তেজনামূলক ক্রিকেট হওয়ার পর দেখা গেল সেই সাউথ আফ্রিকায় সকলকে ভুল প্রমাণ করে দিয়ে তারা যেমন তাদের সেই দীর্ঘদিনের চোকার্স অপবাদও ঘোচালো, তেমনি একই সাথে ওই 27 বছরের আইসিসি ট্রফি জয়ের খরাও তারা এই একই মঞ্চেই কাটিয়ে দিল এই ফাইনাল ম্যাচে মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে। তাহলে এবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? সাউথ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা বাভুমা এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি বলবো তিনি এই জায়গায় কিছুটা লাকি ছিলেন, কারণ ম্যাচটা যে সময় শুরু হচ্ছিল ওই সময় পুরো ওভারকাস্ট কন্ডিশন ছিল, আর ওই মেঘলা কন্ডিশনে কোনো টিমই চায় না আগে ব্যাটিং করতে। আর ওই ওয়েদার কন্ডিশনের সুবিধাটা কাজে লাগিয়ে সাউথ আফ্রিকার পেসাররা তাদের একটা দারুণ স্টার্ট এনে দেয়। প্রথম দিন প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে যায় 4 উইকেটে 67। এরপর পঞ্চম উইকেটে স্টিভ স্মিথ আর ওই বাউ ওয়েবস্টারের মধ্যে একটা লড়াকু 79 রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু এইডেন মার্ক্রম এসে এই জুটিটাকে ভাঙন ধরেন ওই ডেঞ্জারাস স্টিভ স্মিথকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে, যিনি 66 রান করে একটা বড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন। এরপর ষষ্ঠ উইকেটে অ্যালেক্স ক্যারি আর ওই বাউ ওয়েবস্টারের মধ্যে আবারও একটা 46 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। যখন মনে হচ্ছিল এই পার্টনারশিপটাও ডেঞ্জারাস হয়ে উঠতে চলেছে, তখন কেশব মহারাজ অ্যাটাকে এসে তুলে নেন ওই অ্যালেক্স ক্যারির উইকেটটা। এরপর অস্ট্রেলিয়ার ইনিংসে একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং কোলাপস হয়, 190-5 থেকে তারা ওই জায়গায় অল আউট হয়ে যায় মাত্র 212 রানে। এরপর সাউথ আফ্রিকা প্রথম দিনের একদম শেষ বেলা কয়েক ওভার তারা খেলার সুযোগ পেয়েছিল, 15-16 ওভার মতো, কিন্তু ওইখানেও মানে শুরুতেই সাউথ আফ্রিকার ইনিংসেও একটা ব্যাটিং কোলাপস হয়। 30 রানের মধ্যেই তারা 4-4টা উইকেট খুইয়ে ফেলে। এরপর পঞ্চম উইকেটে তাদের ক্যাপ্টেন তেম্বা বাভুমা আর ডেভিড বেডিংহ্যামের মধ্যে একটা লড়াকু 64 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটিটার উপর ভর করে কিছুটা তারা ম্যাচে কামব্যাক করলেও তেম্বা বাভুমার উইকেটটা ওই জায়গায় প্যাট কামিন্স তুলে নিয়েছিলেন, যিনি 36 রান করে একটা মানে ভালো নক খেলার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু মানে তারপরেও বলবো যে সাউথ আফ্রিকার ইনিংসে আর সেভাবে বড় কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি। ডেভিড বেডিংহ্যাম একদিক থেকে তিনি 45 রানের একটা কার্যকরী ইনিংস খেললো, বাকি ব্যাটারদের থেকে তিনি যেহেতু সাপোর্টটা পাননি, সেই কারণে সাউথ আফ্রিকার প্রথম ইনিংসটা শেষ হয়ে গেল মাত্র 138 রানে। মানে সাউথ আফ্রিকারও মানে শেষের দিকে একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং কোলাপস হয়েছিল, ঠিক অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসে যেটা ঘটেছিল। এরপর সেকেন্ড ইনিংসে যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামলো, প্রথম 10 ওভারে তাদের ওপেনিং জুটিতে 28 রান উঠে গেল। এরপরই বলবো তাদেরও একটা আবার ব্যাটিং কোলাপস হলো, ওই বিনা উইকেটে 28 থেকে মানে তার ঠিক পরের 15 ওভারের মধ্যেই তাদের স্কোরটা হয়ে গেল 7 উইকেটে 73। মানে মাঝের এই 45 রানের মধ্যে তারা 7-7টা উইকেট খুইয়ে ফেলে। এরপর মানে অষ্টম উইকেটে ওই অ্যালেক্স ক্যারি আর মিচেল স্টার্কের মধ্যে একটা লড়াকু 61 রানের জুটি করে ওঠে, আর যে পার্টনারশিপটার উপর ভর করে অস্ট্রেলিয়া ম্যাচে আবার বেশ ভালোভাবে কামব্যাক করে। কিন্তু ওই দ্বিতীয় দিনের খেলার একদম শেষ বেলায় কাগিসো রাবাডা তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস অ্যালেক্স ক্যারির উইকেটটা, যিনি 43 রান করে একটা বড় নক খেলার ইঙ্গিত দিচ্ছিলেন। এরপর তৃতীয় দিনের খেলা মানে একদম প্রথম দিকেই কাগিসো রাবাডা আরও একটা উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া মানে 9টা উইকেট ফেলে দিয়েছিলেন, কিন্তু অস্ট্রেলিয়ার লাস্ট উইকেটে মিচেল স্টার্ক আর হেজেলউডের মধ্যে আবার একটা 59 রানের লড়াকু পার্টনারশিপ গড়ে ওঠে, আর যে জুটিটার উপর ভর করে অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে তাদের স্কোরটাকে 200-র উপর নিয়ে চলে যায়। তো এরপর ওই মিচেল স্টার্ক 58 করে নট আউট থাকলেও হেজেলউড মানে লাস্টে তিনি নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছিলেন, তো যার ফলে অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসটা শেষ হয়ে গেল 207 রানে। তো এই জায়গা থেকে সাউথ আফ্রিকার এই চতুর্থ ইনিংসে মানে পার্টিকুলারলি এই আলটিমেট টেস্ট জয়ের জন্য 282 রান প্রয়োজন ছিল। তো এখানে সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটা ভালো হয়নি। মিচেল স্টার্ক শুরুতেই ওই ওপেনার রায়ান রিকেলটনের উইকেটটা তুলে নিয়েছিলেন, কিন্তু এরপর মানে এইডেন মার্ক্রম আর ওয়ান মুল্ডারের মধ্যে সেকেন্ড উইকেটে একটা 61 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। কিন্তু যখন এই জুটিটাকেও মানে একটু ডেঞ্জারাস মনে হচ্ছিল, মিচেল স্টার্ক আবারও অ্যাটাকে তিনি ফিরে এসে ওই ওয়ান মুল্ডারের উইকেটটা তুলে নেন। আর এরপর থার্ড উইকেটে এই এইডেন মার্ক্রম আর সাউথ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা বাভুমার মধ্যে একটা 147 রানের ফ্যান্টাস্টিক ম্যাচ উইনিং পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটিটার উপর ভর করেই বলতে পারেন সাউথ আফ্রিকা এই ফাইনাল ম্যাচে যেমন জয়ের গন্ধও পেতে শুরু করেছিল, ইভেন মানে এই জুটিটা যখন ভেঙেছিল আলটিমেটলি তখন সাউথ আফ্রিকা যে অলমোস্ট ম্যাচটা জিতেই গেছে সেটা কিন্তু বলাই বাহুল্য। তো এরপর মানে দুজনেই মানে দুইটা চমৎকার নক খেলেছেন তেম্বা বাভুমা, মানে তিনি 66 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস ডেলিভার করে গেছিলেন। অপরদিকে এইডেন মার্ক্রম তিনিও একটা মানে সেঞ্চুরি করেছিলেন, কিন্তু শেষ দিন এই তেম্বা বাভুমার উইকেটটা যখন প্যাট কামিন্স তুলে নিয়েছিলেন তখন সাউথ আফ্রিকার জয়ের জন্য তারপর সেভাবে আর কোনো মানে ঝুঁকি পোহাতে হয়নি। এইডেন মার্ক্রম তিনি কিন্তু তার কাজটা একদম মানে শেষ পর্যন্তই প্রায় ক্রিজে থেকে করে দিয়েছিলেন। তো দলের যখন মানে জিততে আর মাত্র 6 রান প্রয়োজন, তখন এইডেন মার্ক্রমের ওই 136 রানের ফ্যান্টাস্টিক ইনিংসটা ওখানেই আর কি সমাপ্তি ঘটে যায়। কিন্তু এরপর বাকি ব্যাটাররা তাদের ওই অবশিষ্ট কাজটা করতে আর কোনো রকম ভুল করেনি, তো যার ফলে মাত্র 5 উইকেট খুইয়ে এই 282 রানের টার্গেট সাকসেসফুলি চেস করে দেয় সাউথ আফ্রিকা এই ফোর্থ ইনিংসে। আর যার ফলে হিসাব মতো 5 উইকেটের ব্যবধানে সাউথ আফ্রিকা এবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা দীর্ঘ 27 বছরের ওই আইসিসি ট্রফি জয় খরা যেমন কাটালো, তেমনি একই সাথে তাদের ওই চোকার্স অপবাদও ঘোচালো। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই ফাইনাল ম্যাচের
টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসে স্টিভ স্মিথের উইকেটটার কথা। স্টিভ স্মিথ আর বাউ ওয়েবস্টারের মধ্যে একটা লড়াকু যে 79 রানের জুটি গড়ে উঠেছিল, দুজনকেই তখন বেশ কমফোর্টেবল লাগছিল উইকেটে। কিন্তু এইডেন মার্ক্রাম খুবই সারপ্রাইজিংলি ওই টাইমে অ্যাটাকে এসে তিনি যে ডেঞ্জারাস স্টিভ স্মিথের উইকেটটা তুলে নিলেন, আর তারপরে কিন্তু বলতে গেলে অস্ট্রেলিয়া বেশ বড়সড় একটা ধাক্কা খায়। তো স্টিভ স্মিথের উইকেটটা ওই জায়গা থেকে ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার, যিনি 66 রান করে বড় একটা ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন। আর এরপর আপনি বলতে পারেন অ্যালেক্স ক্যারির উইকেটটা যখন ওই কেশব মহারাজ তুলে নিয়েছিলেন। স্টিভ স্মিথ আউট হয়ে যাওয়ার পরও অ্যালেক্স ক্যারি আর বাউ ওয়েবস্টারের মধ্যে একটা লড়াকু 46 রানের জুটি করে উঠেছিল। দুজনকেই কিন্তু উইকেটে খুবই কমফোর্টেবল লাগছিল, বেশ ভালো মতোই তারা শট নেগোশিয়েট করছিল। কিন্তু অ্যালেক্স ক্যারিকে আমি বলবো তিনি নিজেই নিজের দোষে উইকেটটা খুইয়ে এসছেন। যেখানে সোজা ব্যাটে খেলে আর কি ভালো মতো রান আসছিল, তিনি সেখানে শুধু শুধু একটা রিভার্স সুইপ করতে গেলেন কেশব মহারাজকে, বলের লাইন মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান। তার ওই উইকেটটা খোয়ানোর পরেই বলতে পারেন অস্ট্রেলিয়ার ইনিংসে ওই শেষ দিকে ব্যাটিং কোল্যাপসটা হলো। তো ডেফিনেটলি ওই 23 রান করে আউট হয়ে যাওয়া বা 46 রানের একটা মানে কার্যকর জুটি করে দিয়ে যাওয়া অ্যালেক্স ক্যারির উইকেটটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে আপনি তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন সাউথ আফ্রিকারও তো ফার্স্ট ইনিংসে একটা ব্যাটিং কোল্যাপস হয়েছিল, 30 রানের মধ্যে 4 উইকেট চলে গেছিল। কিন্তু পঞ্চম উইকেটে তেম্বা বাভুমা আর ডেভিড বেডিংহ্যামের মধ্যে যে একটা 64 রানের ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে উঠলো, আমি মনে করি এই পার্টনারশিপটা না হলে সাউথ আফ্রিকা হয়তো প্রথম ইনিংসে 100 রানের গন্ডিও টপকাতে পারতো না। তো এই জুটিটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে আপনি তুলে ধরতেই পারেন। কিংবা ডেভিড বেডিংহ্যামের 45 রানের ওই লড়াকু ইনিংসটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কারণ তেম্বা বাভুমা তিনি যখন আউট হয়ে গেছিলেন, ওই ডেভিড বেডিংহ্যামই কিন্তু প্রায় অলমোস্ট শেষ পর্যন্ত ক্রিজে থেকে সাউথ আফ্রিকাকে মোটামুটি একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে দিয়ে গেছিলেন। তো তার এই 45 রানের ইনিংসটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। এখন তো মানে ম্যাচের রেসপেক্টে এই ইনিংসটাকে খুবই ক্রুশাল মনে হচ্ছে। কিংবা বলতে পারেন অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে যে ভয়ঙ্কর রকমের ব্যাটিং কোল্যাপসটা হলো, বিনা উইকেটে 28 থেকে তাদের স্কোরটা হয়ে গেল 7 উইকেটে 73। এই প্রথম 7টা উইকেট তারা যে মাঝের ওই মাত্র 45 রানের মধ্যে খুইয়ে ফেললো, এইটার জন্যই বলতে গেলে অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে তাদের ওই প্রত্যাশা মতো বড় স্কোর তুলতে পারেনি, আর যেটা কিন্তু এই ফাইনাল ম্যাচ শেষে তাদেরকে প্রবলভাবে আক্ষেপে পড়াচ্ছে। তো ডেফিনেটলি এই মাঝের অস্ট্রেলিয়ার এই ভয়ঙ্কর রকমের ব্যাটিং কোল্যাপসটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন সাউথ আফ্রিকায় 282 রান চেস করতে নেমে এইডেন মার্ক্রাম আর ওই তেম্বা বাভুমার মধ্যে যে একটা লড়াকু 147 রানের পার্টনারশিপ গড়ে উঠলো, এইটাই তো আলটিমেটলি সাউথ আফ্রিকাকে ওই জয়টা পুরোপুরি সুনিশ্চিত করে দিয়েছিল। তো এই জুটিটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে ওই তেম্বা বাভুমার ক্যাচ মিসটা। সেকেন্ড ইনিংসে তেম্বা বাভুমা যখন ব্যাটিং করতে এসেছিলেন, মাত্র 2 রানে তিনি তখন ব্যাটিং করছিলেন। সাউথ আফ্রিকার দলগত স্কোরটা ছিল 2 উইকেটে 76। ওই সময় মিচেল স্টার্কের একটা ব্যাক অফ দ্য লেন্থের এক্সট্রা বিট অফ বাউন্সার ডেলিভারিতে তেম্বা বাভুমা আউটসাইডেজ হয়ে ওই ফার্স্ট স্লিপে ফিল্ডিং করা স্টিভ স্মিথের হাতে একটা খুবই সহজ ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন, কিন্তু স্মিথ খুবই আনফর্চুনেটলি ওটা গ্র্যাব করতে পারেননি। ডেফিনেটলি ওইখানে স্মিথের আঙ্গুলের চোটটাই আর কি মূলত দায়ী ছিল, কিন্তু স্মিথ ওই আঙ্গুলের চোটটা কিন্তু তার আগেই পেয়ে গেছিলেন ওই ইনিংসে আর কি ফিল্ডিং করার সময়। আমি এই জায়গায় দোষটা পুরোপুরি স্মিথকেও দেবো না, অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টেরও কিছুটা দায় রয়েছে, কারণ তার আগেই কিন্তু স্মিথকে তারা ওই জায়গায় তুলে নিতেই পারতো। তো স্মিথের পরিবর্তে যদি একজন অন্য কোনো ফিল্ডার থাকতেন, সুস্থ কোনো ফিল্ডার যদি ফিল্ডিং করতেন, তাহলে ডেফিনেটলি ওই ক্যাচটা তিনি অনায়াসেই পেয়ে যেতেন। সাউথ আফ্রিকার স্কোরটাও তখন ওই যে সময় হয়ে যেত 3 উইকেটে 76। তেম্বা বাভুমা মাত্র 2 রানে আউট হয়ে যেতেন, তার এই 66 রানের ইনিংসও খেলা হতো না, বা এইডেন মার্ক্রামের সাথে তার ওই মানে ম্যাচ উইনিং 147 রানের পার্টনারশিপটাও গড়ে তোলা হতো না। আর ইউ নেভার নো, ওই সময় যদি বাভুমার উইকেটটা চলে যেত, অস্ট্রেলিয়া তখন প্রবলভাবে মানে সাউথ আফ্রিকার ব্যাটারদের উপর অ্যাটাক করে তাদেরকে হয়তোবা মানে গুটিয়ে দিতে পারতো ওই 282 অনেক আগেই। মেবি অস্ট্রেলিয়া হয়তো ফাইনাল ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো। তো আমার কাছে এই এত টার্নিং পয়েন্টের দাবিদার থাকা সত্ত্বেও ওই সেকেন্ড ইনিংসে তেম্বা বাভুমার ওই ক্যাচ মিসটাই বলতে পারেন এইবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এইবারের ফাইনাল ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।